আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলবো আ লবণ খাওয়া এবং উচ্চ রক্তচাপ এবং এটা আমাদের স্বাস্থ্যের উপরে কিভাবে প্রভাব ফেলে, আম সেই বিষয়গুলো নিয়ে খানিকটা এবং একটা খবরের রিভিউ করব আসলে। এখন টিভির একটি খবর আমি ফুল স্ক্রিন করে রেখেছি। একটু স্ক্রিনটা ছোট করলে আপনারা দেখতে পাবেন। এখন টিভিতে খাদ্য শিল্পে লবণের ব্যবহার বাড়লেও নেই তদারকি নামে বা শিরোনাম দিয়ে তারা একটি খবর চেপেছেন। যেখানে তারা দাবি করেছেন বা তাদের খবর হিসেবে উল্লেখ করেছেন যে ২০ লক্ষ লোকের মৃত্যু হয় অতিরিক্ত লবণ গ্রহণে। খাদ্য শিল্পে লবণ ব্যবহার বাড়লেও নেই তদারকি। তো এই বিষয়ে কথা বলছিলেন দুজন বিশেষজ্ঞ এখানে। আমরা তার কথা শুনব এবং আ বাকি পর্যালোচনা করব। তো তার আগে আমি চট করে আমার পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরি। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং সম্পন্ন করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে ২০২০ সালে এবং এই ট্রেনিং এর অংশ হিসেবে এই যে উচ্চ রক্তচাপ এবং লবণ এই বিষয়গুলো সম্পর্কে কিছু লেখাপড়া আমাকে করতে হয়েছে। সেই শিক্ষার আলোকে আমি আজকে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরব। আ এর বাইরেও মানে প্রশিক্ষণে যতটুকু শেখানো হয়েছিল তার বাইরেও আমি আরো বেশ কিছু এই বিষয়গুলোতে লেখাপড়া করেছি। আম ব্যক্তিগতভাবে লেখাপড়া করেছি আরকি। সেই শিক্ষার আলোকে আপনাদের সামনে যুক্তিগুলো তুলে ধরব এবং আশা করি আপনারা বুঝতে পারবেন যে আ যেইভাবে আমাদের সামনে এই লবণটাকে ক্ষতিকর হিসেবে তুলে ধরা হচ্ছে, বাস্তবতাটা কিন্তু ঠিক সেরকম নয়। বরং লবণ থেকেও অনেক বেশি ক্ষতিকর যে এম খাদ্য উপাদানগুলো, সেইগুলো আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। সেগুলো আমাদের অ্যা খাবার হিসেবে ওনারা নিষেধ করছেন না। এগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন না। বরং অ্যাম শুধু লবণের দিকে তাকিয়ে থেকে আমাদের খানিকটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যেটা অনেকটা এক কথায় যদি বলতে যাই তাহলে বলতে হবে যেন বজ্র আঁটুনি ফসকা গেরো। তো সেরকমের একটা আচরণ। যাই হোক চলুন আমরা ভিডিওটি চালিয়ে দিয়ে উনাদের কথাটা শুরু করি এবং তার সাথে, সাথে আম এই বিষয়ে বোঝার চেষ্টা করি। তো শুরু করছি। মহিলাদের ক্ষেত্রে 11.5 টু 15 গ্রাম পার ডেসিলিটার, এটা হলো ডাব্লিউএইচওর অনুসারে থাকা উচিত। এখন যদি যার হিমোগ্লোবিন কম থাকে সে যদি লবণ উনার নাম অধ্যাপক সৈয়দ জাকির হোসেন এবং তিনি লাইন ডিরেক্টর স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। এই অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির বেশ কিছু কর্মকাণ্ড এর আগে আমি দেখেছি। এগুলো উনাদের কর্মকাণ্ড আসলে একপেশে। উনারা সামগ্রিক চিত্রটা নিয়ে তারপরে যে সামগ্রিকভাবে আ এই অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তা নয়। আ যদি সেটা করতেন তাহলে বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির মতন আম সমিতি থাকতো না। কারণ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই অসংক্রামক রোগ ডায়াবেটিস বা আ এইরকম রোগগুলোর ক্ষেত্রে যে সমস্ত অপতথ্য প্রচার করে, উনারা সেটাকে থামাতেন। কিন্তু সেটা উনারা করেন না। যাই হোক, তো চলুন লবণ নিয়ে উনি কি বলেন সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। ১ম এ উনি বলছেন, আমাদের রক্তে কি পরিমাণ লবণ থাকাটা আ আম আদর্শ বলে WHO মনে করে। এখন এইখানেও আরেকটা প্রশ্ন মাথায় রাখতে হবে। WHO একটা কথা বললেই কি সেই কথাটা আসলে বিজ্ঞানসম্মত? সবসময় না। এই কথাটা বলতে আমিও যে খুব আনন্দিত তা না। কারণ WHO র মতন এরকম বড় একটি প্রতিষ্ঠান আমাদের সামনে বিজ্ঞানকে সঠিকভাবে কোন রকম পার্শ্ব মানি আ এ নিরপেক্ষভাবে শব্দটা খুঁজছিলাম নিরপেক্ষ। বিজ্ঞানকে আমাদের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরবে এইটাই আমাদের আশা, এইটাই আমরা বিশ্বাস করি। কিন্তু বাস্তবতা সেটা হয় না। এবং দোষটা যে সরাসরি তাদের দোষ দেব সেটাও করা যায় না। বিজ্ঞানের ক্ষেত্রে আসলে গণতন্ত্র ব্যবহার করা যায় না। বিজ্ঞান যখন কোনো একটা আম প্রস্তাবকে, কোনো একটা থিওরিকে বিজ্ঞান ভুল প্রমাণ করে, তখন সেটা ভুল। এখন এই থিওরি সম্পর্কে ১০ জনের ১০ রকম মতামত থাকতে পারে। কিন্তু যখন বিজ্ঞান এটাকে প্রমাণ করে দেয় যে এটা ভুল, তখন সেটা ভুল। এক্ষেত্রে আর কিছু করার নেই। দুঃখজনকভাবে বিজ্ঞানীরা কিন্তু সবসময় বিজ্ঞানের এই যে নীতি, এটাকে সঠিকভাবে অনুসরণ করেন না, করতে পারেন না। ফলে দেখা যায় তাদের ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি, বিশ্বাস তার উপরে ভিত্তি করে বা মানে দুর্বল প্রস্তাবনাকেও তারা অনেক শক্তিশালী মনে করেন এবং সেই তাদের মনে করাটাকে সারা পৃথিবীর উপরে চাপিয়ে দেন।
এবং এই জাতীয় গন্ডগোলগুলো হয়ে থাকে। তাই WHO আমাদেরকে একটা রিকমেন্ডেশন দিয়েছে। যদিও সেই রিকমেন্ডেশনটা তাহলে আমাদের জন্য আসলে আমাদের সকলের জন্যেই আম আ গ্রহণীয় হওয়া উচিত ছিল, উপকারী হওয়া উচিত ছিল। বাস্তবে সেটা হতে সবসময় দেখা যায় না। অনেক উদাহরণ আছে, কিন্তু আ ভিডিওটাকে বেশি যেন বড় করতে না হয় সেজন্যে আমি আ এই লবণের বিষয়টাতেই আজকে সীমাবদ্ধ থাকব। আ তো চলুন তাহলে বাকি কথাগুলো শুনে ধীরে, ধীরে এগোই। আমাদের আসলে চট করে ভাবনাটা যখন মাথায় এলো বলেই ফেলি। আমাদের আসলে এমন একটা দল দরকার, জাতীয়ভাবে এমন একটা দল দরকার যেখানে বিভিন্ন মতের মানুষ থাকবে, যারা বিভিন্ন পেশার মানুষ থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, অ্যা অ্যা জীববিজ্ঞানী থাকবে, বিভিন্ন পেশার লোকজন থাকবে, একত্রে তারা কাজ করবে বিজ্ঞানটা নির্ভরযোগ্য কিনা সেই বিষয়টা নিশ্চিত করার জন্যে। তো নয়তো বিপদ যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাম যদি এক পেশার লোক, ডাক্তাররা যদি সমস্ত স্বাস্থ্য সম্পৃক্ত বা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতে কথা বলতে থাকেন, অনেক সময় দেখা যায় ওনারা অনেক কিছু দেখতে পান না। ওনাদের প্রশিক্ষণের অংশ হিসেবেই অনেক কিছু দেখতে মানে তাদেরকে ওইভাবে দেখতে শেখানো হয় না। যেখানে আবার ইঞ্জিনিয়ারদেরকে প্রবলেম বা যেকোনো সমস্যা সমাধানের জন্য ভিন্নভাবে প্রশিক্ষণ দেয়া হয়। তো ডাক্তাররা একই সমস্যার দিকে তাকিয়ে যেভাবে দেখেন, ইঞ্জিনিয়াররা সেভাবে দেখেন না। তারপরে ধরুন একজন আইনজীবী সেভাবে দেখবেন না। সুতরাং বিজ্ঞানটা আসলে কি? বা বৈজ্ঞানিক সত্যটা আসলে কি? এই কথাটি নিশ্চিত হবার জন্যে আমাদের এরকম বিভিন্ন পেশার আম আ পেশা থেকে আসা বিশেষজ্ঞদের নিয়ে একটা দল থাকা উচিত জাতীয় পর্যায়ে। যারা বিজ্ঞানটা কি সেটা আমাদের সামনে তুলে ধরবেন। নয়তো আমরা চক্করের মধ্যে পড়বো, গোল্লার মধ্যে পড়বো। যেটা একটু পরে আমি আপনাদেরকে উদাহরণ দিয়েও বোঝাবো যে কিভাবে আমরা এখনই অলরেডি সেই ঝামেলায় পড়ছি। চলুন ভিডিওটা আরো দেখি। খায় তাহলে কিন্তু তার শরীরে আরো পানি, লবণের কাজ হলো কিন্তু পানি ধরে রাখা। পানি ধরে রাখা মানে হলো ফ্লুইডটা বাড়বে, তার প্রেশারটা কিন্তু বৃদ্ধি পাবে। তো তিনি যেটা ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে যাদের দেহে হিমোগ্লোবিন কম রয়েছে, তাদের ক্ষেত্রে তিনি বলছেন যে লবণ যদি তারা খান তাহলে রক্তের মধ্যে লবণ শোষিত হবে হজমের পরে এবং সেই ল রক্তের ভেতরে লবণ থাকলে লবণটা যেহেতু পানি ধরে রাখে, পানি শুষে নেয়। ফলে রক্তের ভলিউমটা, রক্তের আয়তন বেড়ে যাবে এবং আম র যে যার দেহে এই ঘটনাটি ঘটছে তার উচ্চ রক্তচাপ তৈরি হবে। এই ঘটনাটি সঠিক। কিন্তু এই ঘটনাটির সঙ্গে অন্য যে কথাটি মনে রাখতে হবে যে এই প্রভাবটি কিন্তু দীর্ঘ সময়ের প্রভাব না। গবেষণায় পাওয়া গিয়েছিল যে লবণ খেলে পরে আমাদের রক্তের চাপ খানিকটা বাড়ে, খানিকটা। ১ম কথা হচ্ছে খানিকটা বাড়ে। এই বিষয়ে আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে প্রফেসর আম ডক্টর বেন বিকম্যান তার এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সেই আলোচনাটা দেখতে পারেন। ওইখানে তিনি একদম গবেষণা যেটা করা হয়েছিল সেটাকে যেমন ব্যাখ্যা করেছেন এবং কিভাবে ঘটনাগুলো ঘটছে দেহের মধ্যে যে বায়োকেমিক্যালি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকেও ব্যাখ্যা করে দিয়েছেন। উনার এই বিষয়ে YouTube ভিডিও রয়েছে। একটা ক্লাসরুম সেটিং এ আরকি। অর্থাৎ তিনি ছাত্রদেরকে শেখানোর সময় যেইভাবে করে এই বিষয়টি উপস্থাপন করেন, সেইভাবেই আমাদের সাধারণ মানুষদের জন্যে তিনি উপস্থাপন করেছেন। যেটা দেখলে এই বিষয়ে আমরা আরো পরিষ্কার জানতে পারবো। তো যাই হোক মূল যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে লবণ খেলে আমাদের রক্তের চাপ বাড়ে। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাংঘাতিক বাড়ে না, অল্প পরিমাণে বাড়ে। আর সেই চাপটা আবার দীর্ঘক্ষণ ধরেও থাকে না। আপনার লবণ খেলে রক্তের চাপ ২ ইউনিট বাড়লো। ১৪০ ছিল সেটা ১৪২ হলো। তাহলে এই ১৪২ কি পরবর্তী ২৪ ঘন্টা ধরে থাকবে? না। পরবর্তী ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে এটা আবার ১৪০ এ ফিরে আসবে। আমাদের দেহ সেইভাবেই দেহটাকে আ ব্যবস্থাপনা দেহের মধ্যে নিয়ন্ত্রণটা সেইভাবে করে। সুতরাং রক্তচাপটা লবণ খেলেই সাংঘাতিক বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়। এবং এই প্রভাবটা যে দীর্ঘমেয়াদী তাও নয়। কিন্তু উনারা যখন এই তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেন, এমনভাবে করেন যে যেন রক্তচাপ বেড়ে গেল তো বাকি জীবন আপনার রক্তচাপটা এইরকমই থাকবে। না, সেরকম তো থাকে না। দেহের মধ্যে প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে এই রক্তচাপ বাড়া, কমা এই সমস্ত অনেক কিছু হবে। সুতরাং
চট করে রক্তচাপ বেড়ে গিয়েছে, ০.৫ ঘন্টার জন্য রক্তচাপ বেড়েছিল, তার মানে এই না যে মানুষটা অ্যা অসুস্থ হয়ে এখন মারা যাবে। যদি রক্তচাপ ১৪০ এর জায়গায় লবণ খাওয়ার পরে ১৯০ হয়ে যেত, তাহলে ভাবনার বিষয় ছিল। কিন্তু যেহেতু গবেষণায় দেখা গিয়েছে যে এই চাপ বৃদ্ধিটা অতি সামান্য, সুতরাং এটা নিয়ে এত দুর্ভাবনার কিছু নাই আসলে। আ গেল ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই লবণ তো মানুষ এমনি খায় না। লবণ কোনো কিছুর সাথে খায় এবং আমরা সাধারণত লবণ খাই ভাতের সাথে, আলু ভর্তায় ইত্যাদি যে খাবারগুলো শর্করা ভিত্তিক সেগুলোর সাথে। এখন শর্করা ভিত্তিক খাবার তার সঙ্গে লবণ খেলাম এবং তাতে রক্তচাপ বাড়লো। কিন্তু তাহলে প্রশ্ন দাঁড়ায় এক্ষেত্রে কি লবণের কারণেই চাপ বাড়লো নাকি শর্করা খাওয়ার কারণে? অনেকেই প্রশ্ন করবেন যে শর্করা খেলে লবণ প্রেশার বাড়তে পারে এরকম কোনো প্রমাণ কি আছে? আছে। শর্করা জাতীয় খাবার খেলে এটা হজম হয়ে আমাদের রক্তে গ্লুকোজ যেটা এক ধরনের চিনি সেটা বাড়ায়। গ্লুকোজও কিন্তু লবণের মতন পানি ধরে রাখে। তাহলে শর্করা যখন আমরা খাবো সেটা হজম হয়ে রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ বাড়ে, তাহলে গ্লুকোজও লবণের মতোই পানি ধরে রাখবে এবং সেই কারণে আমাদের রক্তচাপ বাড়তে পারে। তো তাহলে ১ম সমস্যা গেল যে লবণ এবং গ্লুকোজ এই দুটোই আসলে তাহলে একই অপরাধে অপরাধী। এরা পানি শুষে নিয়ে প্রেশার বাড়াতে পারে। ২য় সমস্যা যেটা যে গ্লুকোজ খাওয়ার পরে শর্করা জাতীয় খাবার যেটা হজমের পরে গ্লুকোজ হবে। তো শর্করা জাতীয় খাবার খাওয়ার পরে রক্তে চিনি বেড়ে যাবে, এই গ্লুকোজ বেড়ে যাবে এবং ইনসুলিন হরমোন নিঃসরণ হবে। ইনসুলিন হরমোন নিঃসরিত হলে ইনসুলিন করে কি? আমাদের কিডনির মধ্য দিয়ে লবণ নিষ্কাশন লবণ দেহ থেকে বেরিয়ে যাবার পথটাকে আটকে দেয়। ফলে দেহের মধ্যে লবণ আটকে যায়। তো তাহলে শর্করা জাতীয় খাবার খেলে এবং যদি তার মধ্যে লবণ থাকে তাহলে কিন্তু এখন শর্করা জাতীয় খাবারের কারণে যে ইনসুলিন হরমোন নিঃসরণ হয়েছে তার যে প্রভাব এবং লবণ খাওয়ার যে প্রভাব দুটোকে আমি একত্রে আমার রক্তচাপের মধ্যে দেখতে পাবো। তাহলে দোষটা কিন্তু শুধু লবণের না, ইনফেক্ট আমি যদি শুধু লবণ খেতাম, তাহলে এই রক্তচাপ বাড়ার বিষয়টা হতো আরো অনেক কম। এই ক্ষেত্রে এখন ভূমিকা রাখছে গ্লুকোজ এবং ইনসুলিন দুটোই। যারা আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট আমাদের দেহে যাদের ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না, তাদের ক্ষেত্রে দেহে গ্লুকোজের মাত্রা বাড়ালেই রক্তে যদি গ্লুকোজের মাত্রা বাড়ে তাহলে প্রয়োজনের তুলনায় মানে স্বাভাবিক একজন মানুষের জন্য যেই পরিমাণ ইনসুলিন হরমোন প্রয়োজন সেই তুলনায় কয়েক গুণ বেশি ইনসুলিন নিঃসরণ হয়। তো যখন এই ঘটনাটি ঘটে তখন আহ, আমাদের যে কি বলে যে লবণ নিষ্কাশনের পথটা আরো লম্বা সময়ের জন্য বন্ধ হয়। তো তার মানে গ্লুকোজ খাওয়াটা এই ক্ষেত্রে আরো বেশি নেতিবাচক ভূমিকা রাখছে। লবণ আমরা কি এমনি খাই না এবং চায়ের সঙ্গে কফির সঙ্গেও সাধারণত কেউ লবণ খায় না। আমি যদিও খাই। আম কিন্তু লবণ খাই আমরা চিপসের সাথে, লবণ খাই আমরা আলু ভাজার সাথে, লবণ ইত্যাদি খাবারগুলোর সঙ্গে আমরা লবণ খাই। শর্করা জাতীয় খাবারের সঙ্গেই মানুষ সবথেকে বেশি লবণ খায়। তো তাহলে যখন আমরা একত্রে এগুলো খাচ্ছি, এইগুলোর নেতিবাচক প্রভাব কিন্তু দেহের মধ্যে একত্রে পড়ছে। তো তাহলে লবণ যদি নিষিদ্ধ করতে হয়, লবণকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তো শর্করাকেও নিয়ন্ত্রণ করা উচিত। শর্করা যদি না খাই, তাহলে তো একাধিক সুবিধা। কারণ শর্করা না খেলে রক্তের ওই পানির পরিমাণ বেড়ে প্রেশার বাড়বে না। ইনসুলিন হরমোন বেড়ে আমাদের প্রেশার বাড়ানোর সমস্যাটি করবে না। সাথে ইনসুলিন রেজিস্ট্যান্ট দেহের মধ্যে ইনসুলিন যখন বেড়ে থাকে, তখন কিন্তু আরো অনেকগুলো ক্ষতি হয়। যেমন আমাদের রক্তনালী অ্যা স্বাভাবিক ধর্ম হচ্ছে এটা রক্তের পরিমাণ যদি বাড়ে, ভলিউম যদি বাড়ে, আয়তন যদি বাড়ে, তাহলে এই রক্তনালীটা স্বাভাবিক অবস্থায় চওড়া হতে পারে। আবার যখন রক্তের পরিমাণ কমে, প্রস্রাব করলাম বা ডিহাইড্রেশন হলো কোনোভাবে আমাদের অ্যা রক্তের পরিমাণ মানে রক্ত থেকে পানি যদি দেহ থেকে বেরিয়ে যায়, তাহলে রক্তনালীটা এইভাবে চেপে এসে যেটুকু রক্ত রয়েছে সেটা থাকার ব্যবস্থা করে দেয়। ফলে আমাদের প্রেশারটা থাকে একই রকম জায়গায়। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট দেহে ইনসুলিন যখন বেশি নিঃসরণ হয়, এই অতিরিক্ত ইনসুলিনের কারণে আমাদের মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়।
এবং ম্যাক্রোভাস্কুলার ড্যামেজও হয়। অর্থাৎ মোটা রক্তনালী তার মধ্যেও ক্ষত হয়, এগুলোর মধ্যে ঝামেলা হয়। ফলে এটা এই যে চওড়া হবার যে ক্ষমতা বা চেপে আসার যে ক্ষমতা এটা নষ্ট হয়ে যায়। রক্তনালীগুলো ফিক্সড মানে একেবারে স্থির এইরকম আম আ আ বাঁধা পড়ে যায় যে এর থেকে বড়ও হতে পারে না, ছোটও হতে পারে না। তাতে আমাদের দেহে এই প্রেশারের গন্ডগোলটা লাগে। তো যদি উচ্চ রক্তচাপ নিয়ে কথা আমরা বলি, তাহলে এই সমস্ত বিষয়গুলোই আমাদের মাথায় রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলোকেই আলোচনায় আনতে হবে। শুধুমাত্র লবণ, লবণ বলে চেঁচালে তো হবে না। সেটা চেঁচালে লবণ নিয়ে আমরা মানে আই ওয়াশ করতে পারবো। ওই যে হোয়াইট ওয়াশ করা বলে যেটাকে যে দেশকে জানানো যে আমরা খুব করছি। কিন্তু করছি এমন কাজ যেটা আসলে আম সবথেকে বেশি উপকার যে আমাদের দেবে তা না। তার মানে ওই যে একটু আগে বললাম বজ্র আঁটুনি ফসকা গেরো। সেরকম একটা প্রচেষ্টা। তো লবণ খেলে যদি আম আমাদের রক্তে এই পানির পরিমাণ বেড়ে গিয়ে আমাদের রক্তচাপ বেড়ে যাবার ঝুঁকি বাড়ে, তাহলে সঙ্গে, সঙ্গে এবং সেটা আমরা যদি নিষেধ করতে চাই তাহলে সঙ্গে, সঙ্গে সকলকে আমাদের বলা উচিত শর্করাটাও সীমাবদ্ধ করে খাবেন। শর্করাটা বেশি খাবেন না। শর্করাটা মানুষের দেহের জন্যে অত্যাবশ্যক নয়। মানে শর্করা খাওয়া অত্যাবশ্যক নয়। জীবন ধারণের জন্য গ্লুকোজ অত্যাবশ্যক, কিন্তু গ্লুকোজ খাওয়া অত্যাবশ্যক নয়। তো কারণ আমাদের লিভার প্রয়োজনে গ্লুকোজ তৈরি করে নিতে পারে। সুতরাং আমরা যদি আমাদের দেশের জাতীয়ভাবে যদি খাদ্য থেকে শর্করাটাকে বাদ দিয়ে দেবার আ কথা বলি, মানুষকে এই বিষয়ে সচেতন করি, তাহলে উপকার হবে অনেক বেশি। তাহলে আমাদের সেই দিকে দৃষ্টি দেয়া দরকার। অনেকেই বলবেন, "মানুষ তাহলে খাবে কি?" সেটা মানুষকে ফিগার আউট করতে দিন। মানে যখন আমরা এটার ক্ষতির দিকটা মানুষের সামনে তুলে ধরবো, এরপরে যদি কেউ এটাকে না খেয়ে অন্য কোনো খাবার খেয়ে পেট ভরার ব্যবস্থা করতে পারেন, তাহলে সেটা তার উপরেই থাকলো। আর যদি তিনি না পারেন, তাহলেও তিনি জানবেন যে তিনি যে জিনিসটা খাচ্ছেন সেটার একটা নেতিবাচক প্রভাব দেহে রয়েছে। সুতরাং তিনি হয়তো ভালো মনে করলে যতটা খেতেন, এখন ততটা খাবেন না, কমিয়ে খাবেন। তো তাহলে তিনি উপকার পাবেন এবং আমাদের সেটাই করা দরকার। যদি আমরা শর্করাকে এইভাবে সীমাবদ্ধ করি, শর্করা খাওয়াটাকে নিরুৎসাহিত করি, আমরা যদি ঘন, ঘন শর্করা জাতীয় খাবার খেয়ে ইনসুলিন হরমোনকে বাড়িয়ে দেহের মধ্যে লবণ আটকে রাখার ব্যবস্থা করে উচ্চ রক্তচাপ সৃষ্টি হওয়ার মতন পরিবেশ সৃষ্টি করার যে ধারণাটা বা যে বিষয়টা সেটা সম্পর্কে মানুষকে যদি ওয়াকিবহাল রাখি, তাহলে আমরা উচ্চ রক্তচাপটাকে অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখতে পারব। আর শর্করা যদি ঘন, ঘন না খাই, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর যে সমস্যা, সেটাও প্রাকৃতিকভাবেই আস্তে, আস্তে কমে আসে এবং দেহে ইনসুলিন হরমোনের উৎপাদন কম লাগে। কারণ আমাদের দেহ অল্প ইনসুলিন উৎপাদিত হলেই কাজ করতে পারে। ইনসুলিন সেনসিটিভ বা ইনসুলিনের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে আমাদের দেহ। যদি সেটা হয় তাহলে দেহের জন্যে অনেক ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যদি আমরা উচ্চ রক্তচাপ থেকে বেঁচে থাকতে চাই, তাহলে খাবার থেকে শর্করাটাকে কমিয়ে ফেলা, বাদ দিয়ে দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন তারপরে যদি আমরা শর্করা না খেয়ে না পারি, তাহলে খাবো কিন্তু চেষ্টা করব যেন কম খেয়ে যদি পারা যায়। শর্করা না খেলে আমাদের দেহে শক্তি আসবে কোত্থেকে? চর্বি খাবো। মাংসের চর্বি এখন যাচ্ছে সাবান তৈরির ফ্যাক্টরিতে। আমরা সেই চর্বিটা খাদ্য হিসেবে গ্রহণ করব। তাহলে সেখান থেকে প্রচুর ক্যালোরি পাবো। আমাদের দেহের যে ক্যালোরির চাহিদা সেটা মিটবে চর্বি থেকে। আর তখন শর্করার উপরে এই যে নির্ভরশীলতা আমাদের সেটা কমবে। তো চর্বি খেলে যেহেতু ইনসুলিন হরমোনটা বাড়ে না, তখন আবার আমরা লবণ তুলনামূলকভাবে বেশি খেলেও দেহ করবে কি তার প্রয়োজন যতটুকু সেটাকে রেখে বাকিটাকে কিডনির মধ্যে দিয়ে প্রস্রাবের সঙ্গে বার করে দেবে। ফলে আমার দেহে লবণের ঘাটতি হবে না, লবণের আধিক্যও হবে না। লবণের ঘাটতিটা কিন্তু ভয়ংকর একটা সমস্যা। এখানে লবণ বেশি বলেই সবাই চেঁচাচ্ছে এবং যেহেতু আমরা শর্করা ভিত্তিক জীবনযাপন করছি, সেজন্য লবণটা একটা সমস্যা বটে। মানে এটা অস্বীকার করব না। কিন্তু কারণটা হচ্ছে শর্করা ভিত্তিক জীবন ধারণ করা। শর্করা ভিত্তিক জীবন ধারণ যদি না করে আমি চর্বি ভিত্তিক জীবন ধারণ করি, মাছ, মাংস, ডিম যেগুলো কিনা আমিষের উৎস, আমিষ জাতীয় খাবার সঙ্গে ঘি, মাখন বা এই যে সাবানের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেই যে গরুর চর্বি, সেটা যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি বেশি করে,
তাহলে আমাদের দেহে পুষ্টি চাহিদা মিটবে চমৎকারভাবে। গরুর মাংসের মধ্যে এই গরুর চর্বির মধ্যেও A, D, E, K ভিটামিনগুলো রয়েছে। আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের জন্য উপকারী। সেগুলো আমরা পাবো। তাহলে আমরা চর্বি খেয়ে, শর্করা না খেয়ে অধিকতর সুস্থ থাকবো। আমাদের ইনসুলিন হরমোন বেড়ে থাকবে না এবং দেহ সুস্থ অবস্থায় থাকবে। অনেকেই বাংলাদেশে অনেকেই হাসপাতালে ভর্তি হন ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স সমস্যা নিয়ে এবং যেই ২০ লক্ষ লোক মারা যায়, তার মধ্যে একটা বিশাল অংশই কিন্তু আসলে লবণ ঘাটতিজনিত কারণে মারা যায়। তো লবণ ঘাটতিটা কি করে হয়? এই যে এইরকম লবণকে দোষ দিয়ে যখন আমরা বিভিন্ন কথা বলি, সেই কথাগুলো যখন প্রকাশিত হয়, সাধারণ মানুষ তো একজন অধ্যাপকের কথাকে কি অগ্রাহ্য করবেন? না, করবেন না। এবং একটু পরে শুনতে পাবেন যে উনারা রেকমেন্ড করছেন যেন আমরা খাবার টেবিলে লবণ না রাখি। তো পারিবারিকভাবে যদি সবাই এটা করতে শুরু করে, ব্যক্তিগতভাবে আমরা সবাই যদি মনে করি যে লবণ খাওয়াটা ক্ষতিকর, তাহলে লবণ খাওয়ার পরিমাণ আমরা কমাবো এবং কমাতে, কমাতে এমন অবস্থা দাঁড়ায় যে দেহের লবণের যে প্রয়োজন, সর্বনিম্ন যে প্রয়োজন সেটাকেও সবসময় আমরা পূরণ করে রাখতে পারি না। আর আমাদের দেহের পেশিগুলো লবণের ঘাটতি হলে কাজ করতে পারে না। ফলে মানুষটা কোনো শক্তি থাকে না। মানে তার কোনো কাজ করার ক্ষমতা থাকে না। শক্তি উৎপাদন হয় না। পেশি কাজ করতে পারে না। ফলে পড়ে যায় লোকে আ এবং আরো অনেক রকমের কমপ্লিকেশন হয়। আমাদের হার্ট যেটা সেটাও তো একটা পেশি। হার্টটা কিন্তু তৈরি পেশি দিয়ে। তো যদি লবণের ঘাটতি পড়ে তাহলে এই পেশিটাও সঠিকভাবে কাজ করতে পারে না। তো সেজন্যে অ্যা বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন যে লবণ বরং আমাদের কিছু বেশি খাওয়া দরকার। কিছু বেশি লবণ খেলে দেহের প্রয়োজন মিটে যাবার পর যদি সেটা কাজে না লাগে তাহলে সেটা বেরিয়ে যাবে দেহ থেকে। কিন্তু যদি কাজে লাগে বা যদি চাহিদা থাকে তাহলে কিন্তু দেহ নিজে লবণ তৈরি করতে পারে না। তাই বাইরে থেকে অবশ্যই আমাদের লবণ খেতে হবে। নিউট্রিশন নেটওয়ার্ক আসলে এই সপ্তাহে লবণ খাওয়া বাড়ানোর জন্যে বরং তারা ক্যাম্পেইন করছেন। একটু পরে আপনাদেরকে দেখাবো। চলুন উনাদের কথাগুলো আগে শেষ করে ফেলি। যদি যাদের হিমোগ্লোবিন কম আছে সে যদি লবণ ইনটেক করে তার প্রেশারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। হিমোগ্লোবিন যার কম আছে তার হিমোগ্লোবিনটা ঠিক করেন। তার লবণ খেতে নিষেধ করছেন কেন? আর সেই লোকটার ক্ষেত্রে গ্লুকোজ খেলেও যে একই সমস্যা হবে সেটা কেন বলছেন না? পুরোটা বলুন। পুরোটা বললে মানুষটা পুরো বিষয়টাকে বুঝবেন। এই অর্ধেক কথা বললে তিনি লবণ কম খেলেন কিন্তু ওদিকে চিনি খাচ্ছেন অ্যাম এই আলু ভর্তা খাচ্ছেন থালা ভরে বা ভাত খাচ্ছেন প্লেট ভরে তাহলে তো উপকার পাবেন না। পূর্ণ চিত্রটা মানুষকে তুলে ধরতে হবে। তাহলে মানুষ বিষয়টাকে স সম্পূর্ণরূপে অনুধাবন করে তাদের জীবনধারায় পরিবর্তনটা করতে পারবেন। তাই না? আর হিমোগ্লোবিন বাড়ানোর জন্যে গরুর কলিজা বা মুরগির কলিজা, কলিজা জাতীয় খাবার যদি মানুষকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু অনেক উপকার হয়। তাহলে সেটা বরং করতে বলুন যে আপনি হিমোগ্লোবিনটাকে সঠিক খাবার খেয়ে বাড়িয়ে নিন। অসুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার তো মানে নেই। বরং চেষ্টা করা উচিত যে কি করে আপনি সুস্থ হবেন। তো সেটা না বলে শুধু লবণ খাওয়া কমিয়ে দিন। এটা কেমন স্ট্র্যাটেজি হলো? এবং তার শরীর ফুলার সম্ভাবনা থাকে। তো এটা আমি সায়েন্সটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম। এটা ওই আংশিক সায়েন্স। আংশিক সায়েন্স যখন উপস্থাপন করেন তখন সেটা আসলে মানুষকে বিভ্রান্ত করে। তো এরকম করাটা ঠিক না। তো আমাদের আরেকটা স্কুল আমরা আজকে আমি একটু আগে এখানে আসার আগে হেলথ প্রমোটিং স্কুল নিয়ে আমরা কথা বলে আসছি। একটা রোড ম্যাপ হচ্ছে যে হেলথ প্রমোটিং স্কুল। এই ধারণাটা একটা অত্যন্ত বাজে ধারণা। এই হেলথ প্রমোটিং স্কুলের যে ধারণা, এই ধারণাটি ভালো ধারণা নয়। বিপত্তি যেটা হয় সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য সংক্রান্ত তথ্যগুলো ওনারা ঠিক করে দেন। ওনারা ঠিক করে দেন এবং সেই কথাগুলোই স্কুলের মধ্যে বারবার করে পড়ানো হয়, শেখানো হয়। চর্বি খাওয়া খুব খারাপ, লবণ খেলে সর্বনাশ হবে। কিন্তু এ সম্পর্কে বিজ্ঞান যখন উল্টো কথা বলে, তখন ওনারা স্কুলে কি বলা হবে সেটাকে নিয়ন্ত্রণ করেন। তো সেটাকে নিয়ন্ত্রণ করলে তখন সাধারণ শিক্ষার্থীরা সঠিক তথ্যটা পায় না। তারা একটা ভুল জিনিসকেই সঠিক বিশ্বাস করে বড় হয়।
২০০৫ সালের আগ পর্যন্ত আমরা জানতাম না যে শর্করা খাওয়া আমাদের জন্যে অনাবশ্যক। এবং সে কারণে ২০০৫ সালের আগের যে বইগুলো, স্কুলের বইগুলো সেখানে শর্করাকে আ আবশ্যক একটা খাদ্য উপাদান হিসেবে লেখা হয়েছে, মানলাম। কিন্তু ২০০৫ সালে যখন ঘোষণা হলো আমেরিকান ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস থেকে যখন ঘোষণা করা হলো, একটা রিপোর্টে তারা প্রকাশ করলেন যে শর্করা খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক নয়, তখন তো সেই তথ্যটা পরদিনই স্কুলে যাওয়া উচিত ছিল। স্কুলের বইতে পরের বছরের যে বই সেখানে সেটা লেখা উচিত ছিল। কেউ বলবেন যে, "না, কিন্তু আমরা একটা রিপোর্টের উপরে ভিত্তি করে তো বলতে পারি না।" ভালো কথা বলতে চান না, কিন্তু নিচে কমপক্ষে এই কথা তো বলবেন যে, নতুন রিপোর্টে এই দাবিটাকে অ্যা চ্যালেঞ্জ করা হয়েছে। এইটুকু তো বলুন। তাহলে বাচ্চারা সঠিক একটা ধারণা নিয়ে বেড়ে উঠবে। তাদের মনটা খোলা থাকবে। তারা ওই যেইটুকু শিখেছে সেটাকে সত্য এবং এর কোনো পরিবর্তন হবে না, এইরকমভাবে বিশ্বাস করবে না। ফলে পরবর্তীতে যদি গবেষণায় আরো আমরা দেখতে পাই যে হ্যাঁ, নতুন কথাটাই সঠিক, পুরনো ধারণা থেকে নতুন কথাটাই আসলে সঠিক, তখন তারা সেটাকে গ্রহণ করে নেবে সহজে। কিন্তু আমরা যদি সেই পথটাকে খোলা না রাখি, তাহলে তো গন্ডগোল বাধবে এবং আমাদের দেশে তাই গন্ডগোল হচ্ছে। সেজন্যে এই স্কুলের মাধ্যমে বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া, এটাকে আমি পছন্দ করি না। যদিও এটা অ্যা অত্যন্ত কার্যকরী একটা শিক্ষার উপায় হওয়া উচিত। কিন্তু কি শিক্ষা দেয়া হবে সেটা নিয়ন্ত্রণ করেন এই যে কেন্দ্রীয়ভাবে ওনারা। ওনারা যদি এই নিয়ন্ত্রণ বা এই যে জ্ঞান কি যাবে স্কুলের বইতে, সেই বিষয়টা যদি স নিরপেক্ষভাবে পর্যালোচনা করে এবং নিরপেক্ষভাবে উপস্থাপন করা হতো এবং নিশ্চিত করা হতো যে নিরপেক্ষভাবেই তথ্যগুলো দেয়া হচ্ছে। বিজ্ঞান যা বলেছে শুধু সেটাকেই আমরা দিচ্ছি। এর মধ্যে কোনো রাজনীতি নেই। যদি এরকম নিশ্চিত করা যেত, তাহলে এই প্রোগ্রামটা ভালো হতো। তো এই প্রোগ্রাম যদি করতে হয় তাহলে আমাদের আসলে জাতীয় পর্যায়ের একটা কমিটি থাকা দরকার। বিভিন্ন পেশার অ্যা মানুষ নিয়ে একটা কমিটি থাকা দরকার। যেই কমিটি আম যেকোনো বৈজ্ঞানিক এরকম তথ্যের বিষয়ে স্বাধীনভাবে গবেষণা করে তারপরে একত্রে বসে যুক্তিতর্কের মাধ্যমে সঠিক তথ্যটা আমাদের সামনে তুলে ধরবেন। তারা কোনো কনসেনসাস এ যাবেন না। কনসেনসাস হচ্ছে বা মতৈক্য দিকে যাওয়া, ওই যে ভোট নিলাম, কয়জন বলল হ্যাঁ আর কয়জন বলল না। যদি হ্যাঁ বেশি হয় তাহলে আমরা হ্যাঁকেই সত্য বলে প্রচার করলাম। এটা ঠিক না। বিজ্ঞানে এটার জায়গা নাই। বিজ্ঞানে জায়গা যেটা আছে সেটা হচ্ছে যে এতজন হ্যাঁ বলেছে, এতজন না বলেছে। হ্যাঁ বলার কারণ এই ছিল, না বলার কারণ এই ছিল। তারপরে এই তথ্যের উপর ভিত্তি করে যিনি এই বিষয়টিকে নিয়ে পরবর্তীতে কাজ করবেন, গবেষণা করবেন, এর সম্পর্কে শিখবেন, তিনি যেন ২ পক্ষের যুক্তিটাই জানেন, বোঝেন এবং তার নিজের ক্ষেত্রে এটা কতটা কোন যুক্তিটা বেশি প্রযোজ্য, তার যে বিশেষ প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কোন যুক্তিটা প্রযোজ্য, সেটা যেন বিচার করে ঠিক করতে পারেন। তো আমরা পূর্ণ চিত্রটা চাই। একজন বিশেষজ্ঞ যে মত দিয়েছেন, সেই মতটা চাই না। কারণ বিশেষজ্ঞের মতামত কিন্তু বিজ্ঞান না। বিজ্ঞান হচ্ছে পরীক্ষা থেকে যে ফল পাওয়া গেল, সেটা বিজ্ঞান। আমরা পরীক্ষা করব, সেখান থেকে যে ফল পাওয়া যাবে, সেই ফলের উপর ভিত্তি করে কথা বলব। সেই ফলটাকে যেভাবে পেয়েছি, সেইভাবেই উপস্থাপন করব। এটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু এই ফলকে আমরা আমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে যে সাজিয়ে গুছিয়ে যখন উপস্থাপন করি, তখন সেটা হয়ে যায় আমাদের অপিনিয়ন, মতামত। মতামতের বিজ্ঞানে আসলে কোনো দাম নাই। একটা মতামতের বিজ্ঞানে এটা হচ্ছে মানে এক্সপার্টের অপিনিয়ন হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে দুর্বল ধরনের প্রমাণ। সবচেয়ে দুর্বল ধরনের দলিল। কোনো একটা কাজ কোনো একটা আ বিষয়ে কথা বলার ক্ষেত্রে যদি বিশেষজ্ঞের মতামত আমি আপনার সামনে উপস্থাপন করি, তাহলে সেটা হবে সবচেয়ে দুর্বল ধরনের দলিল। একেবারে দলিল নয় তা নয়। কারণ বিশেষজ্ঞ যে একেবারে না জেনে সব কথা বলছেন এটাও তো আ সাধারণত হয় না। আ উম তো সুতরাং বিশেষজ্ঞের মতামতকে ফেলে দেওয়া যাবে না। কিন্তু সেটার উপর ভিত্তি করে যে অ্যাম বিশাল কিছু পরিবর্তন করাটাও বোকামি হবে। বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল। যেকোনো সময় বিজ্ঞানের যে অ্যাম আ আবিষ্কার সেটা পরিবর্তিত হতে পারে। কোলেস্টেরল একসময় আমরা মনে করতাম এটা খুব খারাপ। এখন বিজ্ঞান বলে কোলেস্টেরল আসলে অত খারাপ না।
কোলেস্টেরল খেলে আমাদের হৃদরোগ হবে একথা বিজ্ঞান একসময় বলেছিল। এখন বিজ্ঞান বলে যে কোলেস্টেরল খাওয়ার সঙ্গে হৃদরোগের সরাসরি কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না। বিজ্ঞান এভাবেই পরিবর্তন হয় এবং সেজন্যে দরজাটাকে খোলা রাখতে হবে। মেকিং এভরি স্কুল ইন বাংলাদেশ এ হেলথ প্রমোটিং স্কুল। তো যদি এখানে আমরা এটাকে কেন গুরুত্ব দিই, আপনারা জানেন যে মানুষের বিহেভিয়ার একটা বড় চ্যালেঞ্জ। এই যে একটু আগে কথা আসছে যে কেউ লবণ বেশি খায় কম, এটা তো তার টেস্ট বার্ডের একটা অ্যাক্লিমেটাইজেশনের ব্যাপার আছে, মানে অভ্যস্ততার ব্যাপার আছে। শুধুমাত্র অভ্যস্ততা না। অভ্যস্ততা জোর করে লবণ কম খাইয়ে লোককে খাওয়ানো যায় কিন্তু ভালো লাগে না। তো আম আমি যদি ধরুন এটা নির্ভর করবে তো আমার ব্যক্তিগত অবস্থার উপরে। আমি যদি একজন কার্নিভোর হই, বাংলাদেশে কার্নিভোর খুব বেশি নেই হয়তো। কিন্তু ধরুন আমি একজন কার্নিভোর। আমি মাংস ছাড়া কিছু খাই না। তা আমার শরীরে এক কণাও শর্করা জাতীয় খাবার প্রবেশ করে না। আমি এগুলো খাই না। আমি মাংস খাই, আমি চর্বি খাই। আমার ক্ষেত্রে কিন্তু ইনসুলিন হরমোন থাকবে কম। সুতরাং কিডনির মধ্যে দিয়ে লবণ বেরিয়ে যাবে। আমার তখন কিন্তু লবণ আসলে বেশি প্রয়োজন পড়বে। তো যদি আমরা মানুষকে পুরো চিত্রটা বুঝিয়ে দিতে পারি তাহলে আমার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমার যদি মাংস খাওয়ার উপায় না থাকে আমি শর্করা খাই। কেউ সকালে, দুপুরে, রাতে ৩ বেলা শর্করা খাই, কেউ আবার হয়তো সকাল বেলায় খাই না। এরকম বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের আম পরিস্থিতি থাকে। তো সেই পরিস্থিতির উপর ভিত্তি করে সেই একই লবণ কারো জন্যে এতটুকু দরকার, কারো জন্য এতটুকু দরকার। তো আমরা সাধারণ মানুষকে যে পট করে বলে দেব যে আপনি ১ গ্রামের বেশি লবণ খাবেন না, সেটা কারো জন্যে আসলে সঠিক কথা। আবার অন্য কারো জন্যে সেটা সঠিক কথা নয়। কারো জন্যে ১ গ্রামই হয়তো বেশি। আবার অন্য কারো জন্যে ১ গ্রাম হয়তো যথেষ্ট নয়। সুতরাং এইভাবে যে শিক্ষা দেওয়ার অংশ হিসেবে আম উম এরকম চেষ্টা করাটা ঠিক না। বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করেই আমাদের মানুষের সামনে তুলে ধরা দরকার। যাতে করে আলোচনাটা বাড়ে, আমাদের যে কৌতূহল সেটা বাড়ে। আমরা যেন এই বিষয়গুলো সম্পর্কে আরো সচেতন থাকি। তাহলে যখন বিহেভিয়ারটা ফরমেশন হয়, স্টুডেন্টের বিহেভিয়ারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সে এই বিহেভিয়ারটাকে নিয়ে কিন্তু রেস্ট অফ দ্য লাইফ কিন্তু সেইটাকে নিয়ে যায়। এবং এজন্যই খুব সাবধান হওয়া দরকার। যদি আমরা ভুল বিহেভিয়ার কারো মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে বাকি জীবন কিন্তু সে সাফার করবে। আর আপনি যেই মতামতটা দিচ্ছেন, যে জ্ঞান তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, সেটা যে নিশ্চিতভাবে সত্য, তার তো আম সেরকম দাবি করার তো উপায়ই নেই। কারণ বিজ্ঞানের সেরকম দাবি করার ক্ষমতাই নেই আসলে। বিজ্ঞান আমাদেরকে সত্য দিতেই পারে না। বা একটু বলতে হবে দিতে পারে না। বিজ্ঞান তাই। বিজ্ঞান এর আম বিজ্ঞান সবসময় বলে, "আমি দিচ্ছি তোমাকে তত্ত্ব।" এই মুহূর্ত পর্যন্ত এটাকেই সত্য বলে মনে হচ্ছে। ভবিষ্যতে এই কথাটাই অন্য কোনো নতুন পরীক্ষা-নিরীক্ষার কারণে নতুন উপাত্তের ভিত্তিতে আমার এই সিদ্ধান্তটা, এই ধারণাটা, এই তত্ত্বটা ভুল প্রমাণিত হতে পারে। এই দরজা সবসময় খোলা থাকে বিজ্ঞানে। তো সেজন্যে আম তথ্য দেবার সময় আমাদেরও এরকম নিশ্চিত করা দরকার যে যাদেরকে দিচ্ছি তাদের যেন মনটা খোলা থাকে। নতুন পরিবর্তনের যদি প্রয়োজন হয় তারা যেন সেটাকে গ্রহণ করতে পারে সহজে। সুতরাং এই লেভেলে যদি আমরা বাচ্চাদেরকে সচেতন করি, বাচ্চাদেরকে সচেতন করা মানে কিন্তু বাচ্চাদের সাথে জড়িত যারা আছে, মানে টিচার আছে, তার ফ্যামিলি মেম্বার আছে, এবং লোকাল যারা অ্যাডজেসেন্ট কমিউনিটি আছে তারাও কিন্তু সচেতন হয়। যার জন্য আমি মনে করি যে এইটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে শুধু লবণ নয়, অসংক্রামক রোগ সহ সংক্রামক রোগ অনেক বিষয়ে কিন্তু আমরা সেখানে একটা ভালো ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি এই প্রোগ্রামটা। আর ইতিমধ্যেই আমাদের প্রোগ্রাম ম্যানেজার আমাদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছে। সর্বোপরি ফাইটটা শুরু করতে হবে পরিবার থেকে। আমরা যদি সব পরিবার মিলেই তো বাংলাদেশ, তো সুতরাং পরিবার থেকে এই ফাইট শুরু করাটা খুবই জরুরি, এবং টেবিলে আমরা কেউ লবণদানি রাখবো না। এই যে সাধারণভাবে তিনি বলে দিলেন, টেবিলের মধ্যে আমরা লবণদানি রাখব না। এই কথাটি উনি বলতে পারেন না। এই কথাটি বলার কোনো অধিকার উনার নেই। উনি বলতে পারেন বিজ্ঞান বলছে এই প্রেক্ষাপটে লবণ খাওয়াটা উপকারী নয়।
এবং সেই তথ্যটা পরিবারের মধ্যে দিয়ে দিন। পরিবারের একই টেবিলে বসে ৫ জন খাচ্ছে, ৫ রকমের খাবার খায়। ৫ রকমের অভ্যাস তাদের। একজন আছে কিটোজেনিক ডায়েট করে। সে শর্করা খায় না। তার কিন্তু ইনসুলিন হরমোন বাড়ে না। তার ক্ষেত্রে লবণ কিন্তু ওই ২.৫ চামচ লবণ দৈনিক খেলেও তার প্রেশার বাড়ে না। আমি নিজেই আপনাদের সামনে উদাহরণ হিসেবে বসে আছি। আমি সকালবেলায় যে উঠে চাটা খাই বা কফিটা খাই, তার মধ্যে ০.৫ চামচ পরিমাণ বা তার থেকেও কিছু বেশি লবণ দিয়ে খাই। কারণ আমার দেহে আমি যেহেতু শর্করা কম খাই, আমার দেহে লবণ জমে থাকে না। রক্ত পরীক্ষা করলে আমার রক্তে এই অতিরিক্ত লবণ দেখা যায় না। কারণ আমার দেহ থেকে লবণ বেরিয়ে যায়। তো একেকজনের একেক রকম আচরণ হবে। সুতরাং এই যে একটা সমাধান সকলের জন্যে, এইটাই একটা বিশাল ভুল। এটা একটা মারাত্মক ভুল। আমরা এই পর্যন্ত এই ব্যবস্থাটাই অনুসরণ করে আসছি। আর সেজন্যই আমরা স্বাস্থ্যগতভাবে ভীষণ রকম বিপত্তির মধ্যে আছি। এবং আমরা সচেতনভাবে এই লবণের মাত্রাটা খাবারে নিয়ন্ত্রণ করব। আর একটা বড় একটা একটু আমরা দেখেছি, সাথে বলে ফেলি আমি, যে চিপসে সর্বোচ্চ বেশি লবণ থাকে। যতটুকু আমি দেখেছি, যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছে 7 গ্রাম পার 100 গ্রাম। চমৎকার একটা তথ্য তিনি দিলেন। চিপস অনেক বাচ্চা খায় এবং বাচ্চাদের স্বাস্থ্যের উপরে এটার নেতিবাচক প্রভাব পড়ে। চিপসের মধ্যে একটা মানে চিপসের মূল জিনিসটাই হচ্ছে শর্করা। আর তার সঙ্গে যোগ করা হয় লবণ। তো তাহলে আমি যে ব্যাখ্যা আপনাদেরকে করলাম, সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসটা খেলে পরে এই ব্যক্তির বা এই বাচ্চাটার বা যেই খাচ্ছেন তার রক্তে লবণ বাড়বে খানিকটা, ঠিক। তার থেকেও অনেক বেশি বাড়বে গ্লুকোজ এবং গ্লুকোজের কারণে তার দেহে নিঃসরণ হবে ইনসুলিন। তো সব মিলিয়ে সমস্যাটা হবে। তো তাহলে শুধু লবণটা কমিয়ে দিলে কিন্তু সমস্যার পুরো যে সমাধান হয়ে যাচ্ছে তা না। লবণ কমিয়ে দিলে বিষয়টা পুরো সমাধান হবে না। তবে হ্যাঁ, চিপস যেহেতু শর্করা ভিত্তিক জিনিস, এটা খেলে আমাদের অ্যাম ক্ষতিই বরং বাড়ে। চিপস খাওয়ার এই ধারণাটা কি আমরা বন্ধ করে দিই না কেন? চিপসের উপরে ট্যাক্স বেশি করে দিই। কারণ চিপসের মধ্যে লবণ আছে। এই যুক্তিতেই না হয় দিই চিপসের মধ্যে লবণ আছে, চিপসের মধ্যে চিনি মেশানো হয়। চিপস নিজেই গ্লুকোজ জাতীয় খাবার। এটা খেলে পরে আমাদের এই আহ ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করার সম্ভাবনা বেড়ে যায় এবং সেই কারণে রোগী মানে ব্যক্তি দেখা যায় টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয়, উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়, হৃদরোগে আক্রান্ত হয় ইত্যাদি, ইত্যাদি অসংক্রামক রোগে আক্রান্ত হয়, হয়ে ক্ষতিগ্রস্ত হয়। তার মানে চিপসটাকে শুরুতে যেরকম নিরাপদ একটা নিষ্পাপ খাবার বলে মনে হচ্ছিল, এখন কি আর সেটাকে নিষ্পাপ মনে হচ্ছে? এটা আসলে কিন্তু নিষ্পাপ না। এটা আমাদের স্বাস্থ্য খারাপ করার পেছনে একটা বিশাল ভূমিকা রাখছে। তো তারপরেও আমাদের এটা খেতেই হবে, তারপরেও আমাদেরকে এটা রাখতেই হবে বাজারে কেন? স্বাস্থ্য যেটা খারাপ করে সেটার বিরুদ্ধে লবণ খেলে স্বাস্থ্য খারাপ হয়, সেই যুক্তিতে যদি লবণ খাওয়াকে নিষেধ করতে পারি, তাহলে চিপস খেলে স্বাস্থ্য ক্ষতি হয়। চিপস কেন খাওয়া বন্ধ করতে পারব না? চিপস খাওয়ার বিরুদ্ধে কেন কথা বলতে পারব না? চিপস খাওয়ার বিরুদ্ধে বরং আইন করে দিন। চিপস তৈরি করার জন্যে এই যে খাদ্য উৎপাদনকারী যে কোম্পানিগুলো চিপস তৈরি করে তাদেরকে বলে দিন চিপস আপনারা তৈরি করবেন না। তাহলে তো এই ফ্যাক্টরিগুলি মানুষ মেরে ফেলছে তারা, মানুষকে অসুস্থ করে ফেলছে তারা। তারপরেও এটা রাখতেই হবে কেন? আমরা যদি এটাকে নিষিদ্ধ করি, তারা স্বাস্থ্যকর খাবার কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, কিভাবে সেগুলো বিক্রি করা যায়, সে পথ খুঁজে বার করবেন এবং সেইভাবেই সমাজ এগিয়ে যাবে সঠিক পথে। সেটা কেন করছি না আমরা? ইয়ার ভিতরে চিপসে থাকে, যেখানে আপনার নিরাপদ ইয়া হলো 0.76 গ্রাম পার 100 গ্রাম, অর্থাৎ 10 গুণ বেশি লবণ থাকে এই চিপসে, এবং এটা বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি মানে খেয়ে থাকে। তো এটা আমরা সবাই সচেতন হব। এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এবং অনেককেই দেখি বাচ্চা একটু ট্যাও করলো সঙ্গে, সঙ্গে তাদের চিপস কিনে দেন। নিজের বাচ্চাকে যদি ভালোবাসেন তাহলে তাকে বোঝাবেন। তাকে এই খাবারগুলো বাড়িতেই রাখবেন না। যাতে করে তারা এগুলো খেতে না পারে। আর স্কুল থেকে ফেরার পথে দেখেছে, খেতে চেয়েছে, কান্নাকাটি করেছে, কান্নাকাটি করুক। সপ্তাহে ২ সপ্তাহে ৩ সপ্তাহে হয়তো ১ বার দেবেন। এ সবথেকে ভালো হয় না দিলে। কারণ ওই মুখে একবার স্বাদটা পেয়ে গেলে তখন এই খাবার নেশা হয়। আর তাছাড়া চিপস এগুলো তৈরি করার সময় এমন সমস্ত কেমিক্যালের মধ্যে মেশানো হয় যেটা
আমাদের মধ্যে নেশা তৈরি করে। যেটার কারণে আমরা এই জিনিস বারবার খেতে চাই। তো বাচ্চাদের একবার খাইয়ে দিলে তারপরে এই ঝামেলাটা শুরু হয়। সুতরাং সবথেকে নিরাপদ হচ্ছে বাচ্চাদেরকে চিপস কোনোদিনই খাওয়াইয়েন না। তাহলে এই জিনিসের টেস্টও ওরা মুখে বুঝবে না এবং এই গর্তের মধ্যে পড়বে না, বিপদের মধ্যে পড়বে না। এবং এই মেসেজগুলো আমরা ভেন্টিলেট করব। প্যাকেটজাত খাবার ঢাকা শহরে না, গ্রামাঞ্চলেও এখন প্যাকেটজাত বিভিন্ন ধরনের খাবার আছে, সেগুলো খুবই। অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখন কথা বলছেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। লবণ বেশি, সুতরাং আইন লাগবে। আইনটা হচ্ছে এই প্যাকেটজাত খাবারগুলোতে লবণ কী পরিমাণ থাকতে পারবে সেটা একটা নির্দেশনা দিয়ে দেওয়া, এর বেশি থাকতে পারবে না। প্যাকেটজাত এই খাবারগুলোকেই যদি আমরা নিরুৎসাহিত করি, তাতে দোষটা কি? চ্যালেঞ্জ, কঠিন, সহজ কোনটা? আর এই 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 খাদ্য উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করা কঠিন, সেজন্য আমরা জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দেব? সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেব? এমন একটা ভাব ধরে যে আপনারা সঠিক খাবারই খাচ্ছেন। এটা তো বোকামি, এটা তো অন্যায়। যেমন সবচেয়ে বেশি লবণ আমরা বোধহয় যারা সকালবেলা পাউরুটি কিনে খান, এই পাউরুটি থেকেই আমরা সারাদিনে 2 পিস পাউরুটি খেলেই সারাদিনে যে লবণ খাওয়া সেটা কিন্তু হয়ে যায়। তাহলে পাউরুটিটা খেতে নিষেধ করুন। পাউরুটিটা এর মধ্যে লবণ যেমন আছে, সঙ্গে এটা তো একটা কার্বোহাইড্রেটের দলা, একটা শর্করার দলা। এটা হজম হয়ে রক্তের মধ্যে চিনি বাড়িয়ে দেবে, ইনসুলিন বাড়িয়ে দেবে। ঝামেলা যেটা একটু আগে ব্যাখ্যা করেছি, সেই ঝামেলাটা শুরু হয়ে যাবে। ইনসুলিন বেড়ে গেলে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের একটু পরেই আবার ক্ষুধা পাবে। তাহলে ২ ঘন্টা অন্তর, অন্তর তাদের খেতে হবে। না খেলে পাগল, পাগল লাগবে। তারা কাজকর্মে মনোযোগ দিতে পারবেন না। অনেক রকমের যন্ত্রণা। তাহলে সকালবেলায় উঠে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা খেতে নিষেধ করুন। ডিম সিদ্ধ করে খেয়ে নিন, তার সঙ্গে লবণ দিয়ে খান, উপকার হবে। সেখানে লবণ দিয়ে খেলেও উপকার হবে। আমাদের যে মাত্রা, সুতরাং পাউরুটিতে লবণ কমানো এটা খুবই জরুরি দরকার, এবং এটা থেকে আমরা খুব দ্রুত আশা করব বিএসটিআই বা বিএফএসএ যারা এই সমস্ত কি বলে লিমিটগুলো ঠিক করেন, স্ট্যান্ডার্ড ঠিক করেন, তারা এবারে গুরুত্ব ভূমিকা রাখবেন। প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই একটা মাত্রা কাজ করবে না। সুতরাং এই একটা নিয়ম করে দিলে চলবে না। আর শেষ পর্যন্ত স্বাধীনতা বা সিদ্ধান্তটা আসা উচিত জনগণের কাছ থেকে। যদি আমি লবণ দেয়া পাউরুটি খেতে পছন্দ করি, মাসে ১ বার খাই ১ স্লাইস, আমি কেন ওই লবণ কম দেওয়া পাউরুটি আমাকে কিনতে বাধ্য করা হবে? বরং আমি যদি লবণ দেয়া পাউরুটি কিনি, বেশি যদি কিনি, তাহলে যারা পাউরুটি তৈরি করছে তাদের স্বাধীনতা থাকা উচিত যে তারা একটা এই বেশি লবণ দেওয়া পাউরুটি, একটা মধ্যম মাত্রায় লবণ দেওয়া পাউরুটি, একটা কম মাত্রায় লবণ দেওয়া পাউরুটি তৈরি করে আমার সামনে রাখবেন। আমি আমার পছন্দ মতন বেছে খাবো। আমার স্বাস্থ্যের দায়িত্ব তো আমার। তাই না? আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা সুপারিশ মানে আমরা বলেছি, আমরা প্যাকেটজাত খাবার তো আমরা বন্ধ করতে পারবো না, কারণ এটা উদীয়মান আমাদের ফুড ইন্ডাস্ট্রি আছে। উদীয়মান ফুড ইন্ডাস্ট্রিকে তাহলে ডিসকারেজ করা যাবে না? যে খাবার খেয়ে মানুষ অসুস্থ হবে, সেই খাবার একজন বিক্রি করার জন্য ব্যবসা খুলেছে। এখন আমাদের সেটা মেনে নিতে হবে। কেন? যৌক্তিক কোনো কারণ তো নেই। বরং আমরা এটাকে থামিয়ে দিয়ে তাদেরকে বলব যে, "আপনি যেই খাবারটা নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। এটা আমার জনগণের, আমার একজন নাগরিকের স্বাস্থ্য খারাপ করতে পারে। সুতরাং এই খাবার আপনি বাজারে বিক্রি করতে পারবেন না।" আমি বরং সেটা বলব। নিয়ন্ত্রণ যদি করতেই হয় তাহলে সেভাবে করব। আর যদি নিয়ন্ত্রণ সেভাবে না করি তাহলে জনগণকে, আমার ব্যক্তিকে বিজ্ঞানটা সঠিকভাবে জানিয়ে দেব যে বিজ্ঞান বলছে আপনি যদি এই আম খাবারটা খান তাহলে আপনার এই ক্ষতি হবে। কিন্তু সেটা সঠিক বিজ্ঞান হতে হবে। ওই আম আ যেমন মনে চাইলো তেমনটা না। এটা সঠিক বিজ্ঞানটা হতে হবে। বিদেশ থেকে খাবার আসে, এটা বন্ধ করা খুব সম্ভব না, কিন্তু যেটা আমরা খাচ্ছি সেটা কি খাচ্ছি সেটা যেন আমরা পরিষ্কার বুঝতে পারি। তার মানে সেটা আমরা পরিষ্কার জানি, যদি ওখানে লেখা থাকে এই এই খাবারের মধ্যে অতিরিক্ত লবণ আছে, এখানে অতিরিক্ত চর্বি আছে, তাহলে আমরা সচেতনভাবে এটা কিনবো। চর্বির বিরুদ্ধে কথা শুরু হয়ে গেল। ওই একটু আগেই বললাম, যদি আমি শর্করা এবং চর্বি একত্রে খাই তাহলে খুব ক্ষতি। কিন্তু স শর্করা না খেয়ে আমি যদি চর্বি খাই তাহলে কিন্তু খুব উপকার। তাহলে বরং
আমরা এমন খাবার তৈরি করতে পারি যেখানে প্রোটিন থাকবে এবং চর্বি থাকবে। কিন্তু শর্করাটা থাকবে না। এইরকম খাবারে আমরা যদি লবণ কিছু বেশিও দিয়ে ফেলি, তাহলেও কিন্তু সাধারণ মানুষ খেলে তাদের উপকার হবে। কারণ তারা তখন এই আ আমিষ, আমিষ তো নয়, শর্করা এবং চর্বি এই দুটোকে একত্রে মিলিয়ে খেয়ে দেহের মধ্যে ইনসুলিনের যে নিঃসরণ সেটাকে সর্বোচ্চ মাত্রায় করবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে কোম্পানিগুলো আস্তে আস্তে ওই ধরনের প্রোডাক্ট বাজারে আনবে না। হ্যাঁ, সুতরাং এটা সব দিক দিয়েই কাজ করে। ল্যাটিন আমেরিকার কথা বললেন, ওরা সাকসেসফুলি এই পদ্ধতিটা এস্টাবলিশ করতে পেরেছে যে মানুষজন এখন খুবই সচেতন, কোন খাবারটা কিনছে সেটা দেখে কেনে, এবং আস্তে আস্তে বাজারে অসচেতন খাবার নাই। নতুন যে খাবারগুলো আসছে প্রোডাক্ট, সেগুলো সবই ওই সিল যেন না বসে সেই জন্য সব লিমিটের নিচে রাখে। লবণ কম দেয়, তেল কম দেয়, আরেকটা কি ট্রান্সফ্যাট ফ্রি করে, সুগার সুগার কম দেয়। সুতরাং এই তিনটা মার্ক যেন ওদের খাবারের গায়ে না বসে, সেজন্য ওরা চেষ্টা করে খাবারের মানটাকে পরিবর্তন করে, খাবারের পরিবর্তন করতে। এতে স্বাদের পরিবর্তন হয়, কিন্তু জনগণ তাতে অভ্যস্ত হয়ে যায়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যে প্যাকেটের গায়ে যে মাত্রাটা লেখা আছে সেটা যেন সঠিকভাবে আমার খাদ্যের মধ্যে যেটা আছে সেটা যেন প্রতিফলিত হয়, সেটা এনশিওর করার দায়িত্ব আমার মনে হয় বিএসটিআই বিএফএস এর মনিটরিং করতে হবে। কারণ উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে যখন প্রথম প্রোডাক্টটা আনে সেটার মধ্যে ঠিকমতোই থাকে, কিন্তু পরবর্তী মার্কেটে যখন আসে তখন মার্কেট ধরার জন্য তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বেশি দিয়ে রাখে। হ্যাঁ, এটা তো বাটপারি। সেই বাটপারি অবশ্যই বন্ধ করা উচিত। তো যাই হোক, এই আম ভিডিওতে ওনারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন সেগুলোর মূল আ কথাগুলো আমরা আসলে পর্যালোচনা করে ফেলেছি। কিন্তু এখন আমি আপনাদেরকে নিউট্রিশন নেটওয়ার্ক এর তরফ থেকে ওয়ার্ল্ড সল্ট অ্যাওয়ারনেস উইক নামে যে একটি আম আ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বা ক্যাম্পেইন করা হচ্ছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা ইংরেজিতে ছিল, আমি বাংলা অনুবাদ করে নিয়েছি আ এই যে ট্রান্সলেট টু বাংলা এই অপশনটি ব্যবহার করে। তো এইখানে ওনারা পরিষ্কার বলে দিয়েছেন লবণ এবং উচ্চ রক্তচাপের মিথ। আমাদেরকে তো লবণ কম খেতে বলা হলো এই উচ্চ রক্তচাপের ভয় দেখিয়ে, তাই না? কিন্তু তারা পরিষ্কার বলেছেন যে আ লবণ খেলে উচ্চ রক্তচাপ হবে, এই কথাটা আসলে নির্ভরযোগ্য কথা নয়। এটা হচ্ছে আ একটা ভ্রান্ত ধারণা। তারপরে আসল অপরাধীটা আসলে কে? এই রক্তচাপ বাড়ার এবং তাতে হৃদরোগ হওয়া, এই যে ঝুঁকিগুলো বেড়ে যাওয়া বা আমাদের রক্তচাপ বেড়ে গেলে কিডনি নষ্ট হয় এবং আরো অনেক রকমের ক্ষতি দেহের মধ্যে হয়। এর আসল অপরাধীটা কে? তারা পরিষ্কার এখানে বলে দিয়েছেন, আসল অপরাধী হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স এর বাংলা করতে গিয়ে তারা প্রতিরোধ লিখেছেন। তো আম বা বিপাকীয় আমি ট্রান্সলেশনটাকে যদি বন্ধ করি তাহলে আপনারা ইংরেজিটা দেখতে পাবেন। দুটোই দেখানো বোধহয় ভালো হবে। তারা লিখেছেন দ্য ট্রু কালপ্রিট, আসল অপরাধীকে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড মেটাবলিক ডিসফাংশন। তো বিপাকীয় ত্রুটি, বিপাকীয় বিভ্রাট এবং ইনসুলিন বধিরতা বা বৈরিতা, এই সমস্যাটাই আসলে আমাদের জন্যে ক্ষতিকর। স লবণটা সরাসরি ক্ষতিকর নয়। তো তারপরে লবণ যে ক্ষতিকর নয়, সেটা তো গবেষণা ভিত্তিক প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে হবে। তারও প্রমাণ উনারা এখানে উল্লেখ করেছেন। এটা হচ্ছে একটা জে শেপড কার্ভ। তো আ লবণ খাওয়ার ব্যাপারে জে শেপড কার্ভ মানে হচ্ছে যে লবণ যারা যতটুকু মানুষের জন্য প্রয়োজন তার থেকে কমিয়ে ফেলে তাদের ক্ষতি বেশি হয়। জে শেপটাকে বলা হয় খানিকটা এই রকমের শেপ। আ হাত ছাতার যে হাতল যেরকম বাঁকা থাকে সেই রকমের একটা শেপ বা ইংরেজি যে অক্ষরটা সেই অক্ষরের মতন। সেই যে অক্ষরটাকে যদি আমরা কাত করে শুইয়ে দিই তাহলে যে রূপটা হয় এটা খানিকটা সেই রূপের ব্যাপার হয়ে দাঁড়ায় আরকি। তো আম এই গবেষণায় এখানে সেটার লিঙ্ক দেয়া রয়েছে, রেফারেন্স দেয়া রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই গবেষণায় যেটা পাওয়া গিয়েছিল ২০১৮ সালে প্রকাশিত, প্রফেসর অ্যান্ড্রু মেন্টে এই গবেষণার সঙ্গে ছিলেন। পিওর স্টাডি, স্টাডিটার নাম হচ্ছে PURE স্টাডি। সেখানে তারা দেখেছেন যে আ দুনিয়ার ১৮ টি দেশে প্রায় ১,০০,০০০ কত হাজার মানুষের উপরে করা গবেষণায় তারা দেখিয়েছেন যে যারা লবণ সবথেকে কম খায় তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি খুব বেশি। যারা লবণ দৈনিক ধরুন ৫ গ্রাম পরিমাণ সোডিয়াম খায় তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে মৃত্যুর ঝুঁকি সবথেকে কম। আর তারপরে ৫ থেকে যখন সোডিয়ামের পরিমাণ বাড়তে থাকে, ৫ গ্রাম সোডিয়াম মানে কিন্তু ৫ গ্রাম লবণ নয়। কারণ ১ গ্রাম ১ একটি লবণের মধ্যে
40% থাকে সোডিয়াম আর সঙ্গে 60% থাকে ক্লোরাইড। যে সামুদ্রিক লবণ আমরা যেটা খাই, প্রাকৃতিক লবণ যেটা খাই। তো দেখা গিয়েছে যে সোডিয়াম খাওয়ার পরিমাণটা যদি ৫ গ্রামে থাকে দৈনিক, তাহলে মানুষ সবথেকে আম মৃত্যুর ঝুঁকি সবথেকে কম থাকে। আর এর থেকে যখন বাড়ে, তখন মৃত্যুর ঝুঁকি বাড়ে কিন্তু ধীরে, ধীরে বাড়ে। আর যদি এর থেকে আমরা কমিয়ে ফেলি, তাহলে মৃত্যুর ঝুঁকি বাড়ে কিন্তু খুব দ্রুত বাড়ে। সুতরাং এই লবণ খাওয়া কমানোটা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। তো তারপরে আম ব্যবহারিক সুপারিশ হিসেবে তারা এই বিপাকীয় স্বাস্থ্য কি করে আমরা ভালো রাখবো সেই দিকটার কথা বলেছেন এবং তারা তাদের প্রকাশনায় পরিষ্কার বলেছেন যে লবণটা আসলে শত্রু নয়। অথচ আমাদের যে সামনে ভিডিও আমরা দেখলাম, এই ভিডিওতে লবণটাকেই শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যেটা সঠিক তথ্য নয়, সঠিক চিত্র নয়। তো যাই হোক আমি এই আম যে ডকুমেন্ট নিউট্রিশন নেটওয়ার্কের এই ডকুমেন্টটির এটার হেডলাইনটা আপনাদের সামনে তুলে ধরি। তাহলে Google সার্চ করে আপনারা পেয়ে যাবেন অথবা এই যে লিঙ্ক যেটা রয়েছে এটা আমি কপি করে দিয়ে দেব ভিডিওর তলায় বা ডেসক্রিপশন অংশে। তাহলে চাইলে আপনারা এটা পড়ে নিতে পারবেন এই তথ্যগুলো। আম তো যাই হোক যেটা বলার চেষ্টা করছিলাম যে লবণকে এইভাবে করে আম আমাদের শত্রু বানানোটা আমাদের জন্য আসলে উপকারী হচ্ছে না। বরং আম মানুষের সামনে সঠিক চিত্রটা দিলে আমরা যদি শর্করা খাওয়ার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করি, তাহলে লবণ খাওয়াটা আমাদের শত্রু থাকবে না। আর যদি কেউ আম বুঝে শুনে তার ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তো আমরা জোর করে তাকে যে ঘাড় চেপে ধরবো সেটাও ব্যক্তিগত ক্ষেত্রে সেটা ঠিক করা যায় না। ব্যবসা হিসেবে কেউ করতে চাইলে অবশ্যই তখন তার ঘাড় চেপে ধরে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ তিনি তখন অন্য মানুষের ক্ষতি করবেন সেটা করতে দেয়া যাবে না। তো বা এই জাতীয় আরো অনেক রকমের যুক্তি-তর্ক থাকতে পারে। যাই হোক আশা করছি আপনারা মোটামুটি ধারণাটি বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। আ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।